অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট অন্তর্গত গ্রুপ ডি পিওন, এলডিসি, স্টেনু, ডিআরডাব্লিউ বা জিআরবিটি আপকামিং জিআরবিটি পরীক্ষায় বসতে যাচ্ছ, এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একদম ছোট্ট ক্লাস হবে, বাট নলেজেবল হবে। কিছু ক্লাসটা থেকে কিছু শিখতে পারবে এবং ডিপ নলেজ তোমাদেরকে আমি এই ক্লাসটার মাধ্যমে দিতে চেষ্টা করব। সুতরাং ক্লাসটা একটু ভালো করে শুনতে থাকো, ঠিক আছে? চলো, এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 4। কিসের উপরে? ত্রিপুরা জুডিশিয়ারি সিস্টেমের উপরে যে আমরা ক্লাস শুরু করেছি, সেই জুডিশিয়ারি সিস্টেমের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা আরও 3টি ক্লাস করিয়েছি। এর মধ্যে 2 নাম্বার ক্লাসে আমরা 1 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের লেটার রাইটিং সম্বন্ধে। 2 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্ট্রাকচার। সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্রাকচার রয়েছে, মানে কে আইন বানায়, কে আইনটাকে লাগু করে এবং জুডিশিয়ারি কীভাবে আইনটাকে রক্ষণ বা এটা পরিচালিত হচ্ছে কিনা সেটা অবজারভেশন করে জুডিশিয়ারি সিস্টেম। এর উপরে আমরা 2 নাম্বার ক্লাস করিয়েছি এবং 3 নাম্বারে এর আগের দিনের ক্লাসটা আমরা কি করিয়েছি, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে হাইকোর্টের গঠন, কার্যপ্রণালী, জাজ, সব কিছু হাইকোর্টের ডিটেলস আমরা আলোচনা করেছি ক্লাস নাম্বার 3-এ। ক্লাস নাম্বার 4-এ আমরা কি আলোচনা করব? সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। সুপ্রিম কোর্টের গঠন, জাজ এবং সুপ্রিম কোর্ট সম্বন্ধে আরও যা যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই কিছুগুলি আমরা ডিটেলসে আজকে বুঝবো। বাট আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব না। যখন আমরা এগুলো ডিটেলস ডিপ বুঝে নেব, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। বুঝতে পারলে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। চলো, আগের ক্লাসটি যারা দেখোনি, প্লেলিস্ট বানানো আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। চলো, ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন, এলডিসি, স্টেনু, ডিআরডাব্লিউ, আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এসএসসি, এমটিএস, সিএইচএল, সিজিএল, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন পেয়ে যাবে যে বলবে হ্যাঁ ভালো কমন পড়ে। এক্ষুনি তৈরি করি, আমার কথা শুনে নিতে হবে না, তুমি যাচাই করো, তারপর আমাদের থেকে নোট নাও, ঠিক আছে? চলো, আজকের আমাদের ক্লাসের মূল টপিক কি ভালো করে শুনো। টপিক হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি, কবে গঠন হয়েছে, কেন গঠন হয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্ট যে পরিচালনা হচ্ছে, জাজদের অ্যাক্টিভিটি কি, কতজন জাজের প্রয়োজন, বর্তমানে কতজন রয়েছে, সব কিছু ডিটেলস আলোচনা হচ্ছে। চলো, আচ্ছা, সুপ্রিম কোর্ট সম্বন্ধে তোমরা এটা সকলেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। ভারতীয় যে জুডিশিয়ারি সিস্টেমের সর্বোচ্চ হাউস হলো আমাদের সুপ্রিম কোর্ট। তারপর রয়েছে রাজ্য স্তরের ক্ষেত্রে রয়েছে হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক না? ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, ঠিক আছে? সুপ্রিম কোর্টে যা কিছু আইন কানুন, যাই কিছু সুপ্রিম কোর্টে লাগু করবে, সেটা সারা ভারতবর্ষ জন্য লাগু হবে এবং সারা ভারতকে এটা মানতে হবে। সেমভাবে আমরা যদি হাইকোর্টে যাই কিছু আইন কানুন হবে, হাইকোর্ট অর্ডার করবে, সেটা ওই রাজ্যের জন্য সম্পূর্ণ রাজ্য এটা মানতে হবে। সেমভাবে ডিস্ট্রিক্ট কোর্টও যে কিছু হয়ে থাকে, সেই রাজ্যকে এটা যার উপরে লাগু বা পার্টিকুলার যার উপরে এটা প্রণয়ন করা হয়েছে, তাদেরকে এটা মানতে হবে। তবে মনে রাখবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট সবগুলো কিন্তু একের সঙ্গে এক, মানে কানেক্টেড। এমন না যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের সঙ্গে কোনো কিছু আলোচনা বা পরামর্শ বা কোনো ইনফরমেশান ছাড়াই হাইকোর্ট আচানক, সুপ্রিম কোর্ট আচানক একটি জাজমেন্ট শুনিয়ে দিল, হাইকোর্ট আচানক একটি জাজমেন্ট শুনিয়ে দিল, এমনটা না। একটার সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। সেই কারণে আমরা দেখতে পাই, দেখো, কোনো কিছু ডিস্ট্রিক্ট কোর্টে যখন কোনো কিছু রায় হয়, তখন সেটা যদি কেউ মানে না মানা হয়, হাইকোর্টে আপিল করা হয়, হাইকোর্টেরটাও সুপ্রিম কোর্টে আপিল করা হয়, এভাবে স্টেপ বাই স্টেপ হয়। ডাইরেক্ট কিন্তু কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো কিছুর জন্য আপিল করতে পারে না, এক্সেপ্ট কিছু
মানে ধারা রয়েছে বা কিছু শর্ত রয়েছে, এগুলো ছাড়া। এগুলো আমরা ডিটেলস যখন ক্লাস করব তখন আমরা আলোচনা করব, ঠিক আছে? এতটুকু জেনে নাও সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট যদি আমরা জেনে, সুপ্রিম কোর্টের আমরা কিছু হিস্টোরি জেনে নেব। সুপ্রিম কোর্ট কোথায় থেকে এসেছে, কবে এসেছে, এটা আমরা একটু মানে হিস্টোরি একটু জেনে নেব। চলো, অ্যাকচুয়ালি কি যে আমাদের রেগুলেটিং অ্যাক্ট, একটু ভালো করে শুনো, রেগুলেটিং অ্যাক্ট 1973, রেগুলেটিং অ্যাক্ট 1973 অনুসারে ব্রিটিশ ভারতবর্ষে প্রথম ক্যালকাটায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল। বুঝতে পারছো, প্রথম সুপ্রিম কোর্ট কবে স্থাপন করা হয়েছিল? 1973-তে। রেগুলেটিং অ্যাক্ট 1973-তে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল। তখন ব্রিটিশদের রাজধানী কলকাতা ছিল, ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা, তখন এটা স্থাপন করা হয়েছিল। যখন স্থাপন করা হয়েছিল তখন সুপ্রিম কোর্টের ওয়ান চিফ জাস্টিস এবং 3 আদার্স জাজ ছিল, ঠিক আছে? যখন 1973-তে এটা গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। কখন করা হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এইগুলো কোশ্চেন পরীক্ষায় আসে, এগুলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন আমরা আলোচনা করব। এখন জাস্ট তোমরা বেসিক ধারণাগুলো ডিপ একটু জেনে নাও। পরবর্তী সময়ে কলকাতা থেকে সুপ্রিম কোর্টকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে। কত? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট অনুসারে 1937 সালে, কত সালে? 1937 সালে সুপ্রিম কোর্টকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। তখন এটার নাম দেওয়া হয়েছিল ফেডারেল কোর্ট। কি নাম দেওয়া হয়েছিল? ফেডারেল কোর্ট, ঠিক আছে? তখন ছিল সেম একজন চিফ জাস্টিস ছিল এবং 2জন আদার জাজ ছিল। বুঝতে পারলে কত সনে? তাহলে সুপ্রিম কোর্ট কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়েছিল? 1937 সালে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট অনুসারে, ঠিক আছে? যখন পরীক্ষা তোমাদের এগুলো যদি আসে, আশা করি তুমি যদি এইভাবে ডিপলি বুঝে নাও আনসার করতে পারবে, কোনো সমস্যা হবে না। যখন দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল তখন একজন চিফ জাস্টিস ছিল এবং 2জন আদার জাজ ছিল, সর্বমোট 3জন ছিল। বুঝতে পারলে? ওকে, চলো তারপরে তোমরা এটা জেনে নেবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তো বললাম যে ফেডারেল কোর্ট, ঠিক না? ফেডারেল কোর্ট এবং সুপ্রিম কোর্ট, আমি দেখো তুমি এখন আমি বলেছি ফেডারেল কোর্ট, যখন দিল্লিতে আনা হয়েছিল তখন এটাকে বলা হয়েছিল ফেডারেল কোর্ট। কেন দিল্লিতে আনা হয়েছিল ফেডারেল কোর্ট বলা হয়েছিল, বা কখন সুপ্রিম কোর্ট, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে ডাউট হয়ে গেছো। আচ্ছা, তারপরে আমাদের ভারত স্বাধীন কখন হয়েছিল? ভারত স্বাধীন 1947 সালের 15ই আগস্ট, না? আমাদের ভারত স্বাধীন হয়েছিল। এবং আমাদের যে সংবিধান, ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের যে সংবিধান লাগু কবে হয়েছিল? 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950। এবং স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল তোমার 28 জানুয়ারি 1950-এ। এই দিনটাকে তুমি কিভাবে মনে রাখবে? ভারতের সংবিধান কবে থেকে লাগু হয়েছিল? আমাদের ভারতের সংবিধান কবে থেকে লাগু হয়েছিল? 26 জানুয়ারি। আমি একটু ক্লিয়ার করে দিই, তুমি বুঝতে পারবে। ভারতের সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950, আর সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল স্বাধীন ভারতে 28 জানুয়ারি 1950। তার মানে 2 দিন পরে, এভাবে মনে রাখবে, ভারতের সংবিধান লাগুর 2 দিন পরেই সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল, ঠিক আছে? তখন এটার নাম দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট। এর আগে যখন দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল 1937 সালে, তখন এটাকে ফেডারেল কোর্ট নাম দেওয়া হয়েছিল। কেন? তাহলে এটাই হলো ভারত স্বাধীন হওয়ার পরে যখন সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল, উচ্চ আদালত বা ভারতবর্ষে, এটাকে নাম দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট। এবং স্বাধীনের আগে এটা ছিল ফেডারেল কোর্ট। এটাই ফারাক। স্বাধীনের আগে যখন এটাকে ফেডারেল কোর্ট নামে চিনা হতো বা ডাকা হতো বা আমরা মানে তখন ভারতবাসীরা বা যারাই হোক ওইটাকে জানতো ফেডারেল কোর্ট নামে। ভারত স্বাধীন হওয়ার পরে যখন এটাকে 28 জানুয়ারি 1950 সালে গঠন করা হয়েছিল, তখন এটাকে সুপ্রিম কোর্ট নাম দেওয়া হয়েছিল। বুঝতে পারছো তখন ফেডারেল কোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে ফারাকটা কি? এটাই ফারাক, ঠিক আছে? তাহলে সুপ্রিম কোর্ট কবে গঠন হয়েছিল? 28 জানুয়ারি 1950 সালে। মানে আমাদের যে রিপাবলিক ডে 26 জানুয়ারি 1950 আমাদের সংবিধান লাগু হয়েছিল, সেটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে আমরা প্রত্যেক বছর পালন করি 26শে জানুয়ারি, ঠিক না? ওই 26শে জানুয়ারি 1950-এর জাস্ট 2 দিন পরে, এভাবে মনে রাখো, সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল 28শে জানুয়ারি 1950। আশা করি আর ভুলবে না, পরীক্ষা যখন আসলে আশা করি তুমি আনসার করতে পারবে, কোনো পেস লাগবে না, ঠিক না? আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে পরীক্ষা, যে মানে কি বলবো,
ইনোগ্রেশন ডে, সুপ্রিম কোর্ট ইনোগ্রেশন ডে কবে পালন করা হয়? তাহলে তুমি বলতে পারবে 28 জানুয়ারি 1950 সুপ্রিম কোর্ট ইনোগ্রেশন ডে, ঠিক না? এটা সুপ্রিম কোর্ট ইনোগ্রেশন ডে মানে ওই দিনে গঠন হয়েছিল। হ্যাঁ, যখন 1950 সালে সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল তখন একজন চিফ জাস্টিস এবং 7 জন আদার জাজ ছিল। কতজন ছিল? একজন চিফ জাস্টিস ছিল এবং 7 জন আদার জাজ ছিল। আর বর্তমানে প্রেজেন্ট টাইমে কি জানো? প্রেজেন্ট টাইমে একজন চিফ জাস্টিস প্লাস 33 আদার জাজ, সর্বমোট 34, 1+33 প্রেজেন্ট টাইমে। আর যখন 1950 সালে সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল তখন ছিল 1+7, এভাবে মনে রাখবে, 1 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 7 জন ছিল আদার জাজ, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসে। এবং তোমাদের আপকামিং যারা ত্রিপুরা হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এলডিসি বলো, হাইকোর্টের গ্রুপ ডি পিওন, স্টেনু, ডিআরডাব্লিউতে বসতে যাচ্ছে, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো, ডিটেলস ডিসকাস করব, বাট এখন আমরা ডিটেলসে একটু ডিপলি একটু জেনে নিচ্ছি মানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তাহলে তোমাদের মাথা যদি এগুলো গেঁথে থাকে তাহলে এমসিকিউ সলভ করতে তোমাদের আরও সুবিধা হবে। পরীক্ষায় যদি একটু উল্টা মানে কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়েও আসে তাহলে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? এই ক্লাসের আমাদের এটি টার্গেট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম আমি? 1928 সালের 28 জানুয়ারি 1950 সালে প্রথম চিফ জাস্টিস, প্রথম সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল। তখন জাজ ছিল কত? 1+7, ঠিক না? এই যে 1কে, দ্যাট মিনস ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার অনেক পরীক্ষায় আসে। কে ছিলেন? ছিলেন জাস্টিস এইচ.জে. কানাইয়া। কি? জাস্টিস এইচ.জে. কানাইয়া মানে সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে? পরীক্ষা যদি তোমাদের আসে, অনেকবার এসেছে, সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে? জাস্টিস এইচ.জে. কানাইয়া। বুঝতে পারলে? ওকে, চলো, ওই 1+7, 1 যে ছিল প্রথম 1950 সালে ফার্স্ট 1, ঠিক আছে? চলো, তাহলে এখন আমরা কি জানবো? এখন জানবো এই যে সুপ্রিম কোর্টের যে মানে যা কিছু জাজ অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্টের পরিচালনা, হ্যাঁ, সব কিছু ভারতের সংবিধানের চ্যাপ্টার 4-এর পার্ট 5-এর এবং আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে রয়েছে। কি? এটা পরীক্ষা আসে, আর্টিকেল 124 থেকে 147-এর মধ্যে রয়েছে, যেটা চ্যাপ্টার 4 এবং পার্ট 5-এ রয়েছে। বুঝতে পারলে? সুপ্রিম কোর্টের সব কিছু এখানে রয়েছে। এখানের মধ্যে সুপ্রিম কোর্টের গঠন থেকে শুরু করে, জাজমেন্ট থেকে শুরু করে এভরিথিং এখানে রয়েছে ভারতের সংবিধানের, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা এই 124 থেকে 147 পর্যন্ত অনেক ডিপলি রয়েছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো তোমাদের। তারপর তোমাদেরকে একটু আমি আইডিয়া দিয়ে দিই। 124 যদি রয়েছে, 124 রয়েছে মানে জাজদের যে অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্টের যে জাজ রয়েছে, নট চিফ জাস্টিস, আদার যে জাজ রয়েছে, জাজগুলোর অ্যাপয়েন্টমেন্ট 124 রয়েছে। এবং 124(1) রয়েছে যেমন তোমাদের জাজদের স্ট্রেংথ, কত বর্তমানে স্ট্রেংথ রয়েছে, ঠিক আছে? যেমন 1950 সালে 1+7 ছিল, বর্তমানে রয়েছে 1+33 রয়েছে। আর মনে রাখবে, এই সুপ্রিম কোর্টের যে জাজদের স্ট্রেংথ বাড়ানো কমানো তো আর পসিবল না বর্তমান যুগে, বাড়ানো এগুলো কিন্তু পার্লামেন্ট ডিসাইড করে থাকে, ঠিক আছে? সংসদ ডিসাইড করে থাকে। মানে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের বর্তমানে যে ট্রাফিকিং বা কেমন মানে কেস বা যাই কিছু রয়েছে, এগুলোর উপরে নির্ভর করে কিন্তু জাজদের সংখ্যাও বাড়ানো হয়, ঠিক আছে? এটা পার্লামেন্ট দেখে থাকে, ঠিক আছে? সংসদ, ঠিক আছে? সংসদের মানে ডিসিশন অনুসারে এটা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে রয়েছে আর্টিকেল 124(2)তে যদি আমি বলি, 2তে রয়েছে মানে কি চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট। দেখো, এটা অ্যাকচুয়ালি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই এর অ্যাপয়েন্টমেন্ট অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট করে থাকে, এটা আমরা সকলে জানি, প্রেসিডেন্ট করে থাকে। এবং চিফ জাস্টিস হওয়ার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন। যেমন আমি যদি এইজের কথা বলি, ম্যাক্সিমাম 65 এজ হওয়া প্রয়োজন। এবং যে জাজকে নিয়োগ করা হবে ওনাকে কমসে কম হাইকোর্টে 5 বছরের জাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, সেই রূপে ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছরে থাকা প্রয়োজন, রাষ্ট্রপতির নজরে মানে ভালো আইন পারদর্শী হওয়া প্রয়োজন। এগুলো কিন্তু অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে, যেটা আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে নেক্সট ক্লাসে বা যখন এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমরা ডিসকাস করব। এবং কি বললাম আমি, 124(2)তে রয়েছে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট, যেটা রাষ্ট্রপতি করে থাকে। এবং রাষ্ট্রপতি মনে রাখবে যে আদার যে জাজ রয়েছে, সুপ্রিম কোর্টের যে আদার জাজ রয়েছে, তাদের সঙ্গে তাদের পরামর্শক্রমে, তাদের সঙ্গে পরামর্শ করেই কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে, ঠিক আছে? মানে অনেক কিছু রয়েছে এটার মধ্যে, ডিটেলস জানার বোঝার রয়েছে। কিন্তু আমরা
যখন এমসিকিউ প্র্যাকটিস করবো, আবারও বলছি, যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমরা ডিটেলস এগুলো বুঝবো, জানবো এবং ছোটো থেকে ছোটো এমসিকিউগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আজকে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আশা করি তোমাদের একটু আইডিয়া হয়ে গেছে। সুপ্রিম কোর্টের গঠন, কবে সুপ্রিম কোর্ট প্রথম গঠন হয়েছে, প্রথম চিফ জাস্টিস মানে কতজন ছিল সুপ্রিম কোর্টের, মানে ওয়ার্ল্ড ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের যে হুকুম সেটা চলে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট সম্বন্ধে আশা করি তোমরা একটু আইডিয়া পেয়েছো। নেক্সট যে আমরা ক্লাস, কেন আমরা ডিটেলস ক্লাস শুরু করেছি সে কারণে এইগুলো ক্লাসগুলো আমরা করাচ্ছি প্রথমে। নেক্সট আমরা ডিটেলস ক্লাস দেখব ডিস্ট্রিক্ট কোড নিয়ে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোড নিয়ে দেখব, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, আর মাঝখান দিয়ে আমরা কি বলেছি, হাইকোর্ট গ্রুপ ডির লেটার রাইটিংয়ের আমরা ক্লাস করব, ক্লাস করে এবং তোমরা কিছু টপিক এবং কিছু লেটার রাইটিংয়ের মানে কি বলবো, লেটার রাইটিংয়ের কিছু ডেমনস্ট্রেশন পেজও তোমাদেরকে আমরা ক্লাস করিয়ে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, যারা নোট নিয়েছো তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা ডিউ টাইমে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা কমিটমেন্ট করি, আমরা 100% পুরো করতে চেষ্টা করি। ডিউ টাইমে তোমরা মেসেজ করতে হবে না, ডিউ টাইমে তোমরা পেয়ে যাবে। আমরা 1-2টি ক্লাস করিয়ে নিই ডিটেলস, হ্যাঁ, তারপরে লেটার রাইটিংয়ের ক্লাস ধরবো, তারপরে আমরা সেই শিটগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর আবারও বলছি, দেখো এই যে জুডিশিয়ারি এক্সামগুলো তোমাদের রিসেন্ট হয়ে যাবে, এগুলো লেট হবে না। ঠিক আছে, অন্যান্য ত্রিপুরা গভর্নমেন্টের অন্যান্য এক্সামের মতন এগুলো লেট হবে না, একদম ডিউ টাইমে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করো, তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে মানে কি বলি, কনফিডেন্সের সঙ্গে বলি যে আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, একদম ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, নিয়ে পড়তে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস রয়েছে, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো আজকের ক্লাসে আর বেশি কথা বাড়াই না। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নেবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।